জায়গাটা নির্জন, ছোট একটা মাটির কুটির, যেখানে বড়জোর ৮-৯ জন লোক দাঁড়িয়ে থাকতে পারবে। প্রমুখ হাতের সিগারেট খানা ঠোঁটে চেপে সবগুলো ধোয়া নাক দিয়ে বের করছে। তার দুই পাশে কবির, আহাদ আর রায়হান। তিনজন তীক্ষ্ণ চোখে তাকিয়ে সামনের তাল লোকটিকে দেখছে। একটি কাঠের শক্ত চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় শাহীন খন্দকার। চোখে মুখে কালো কাপড় বাঁধা, যার ফলে কথা বলতে পারছে না। তবে ঘুমিয়ে যাচ্ছে অনবরত। তার থেকে ৮-৯ হাত দূরেই আধাম রাহয়ে মেঝের সাথে লেপ্টে আছে সাফওয়ান। চোখ মুখের অবস্থা শোচনীয়, গায়ে শুধু প্যান্ট, তাও ময়লায় ঝরঝরিত। ফর্সা উদাম দেহটা কয়েকদিনে কালচে আকার ধারণ করেছে। দেহের প্রতিটি অংশে রের ছাপ, যেন কেউ লাঠি দিয়ে নৃতারা চিহ্ন সংসভাবে পিটিয়েছে। তার অবশ্য জ্ঞান নেই। প্রতিনিয়ত টর্চারে দিনের বেশিরভাগই অজ্ঞান থাকে। হাজার আকুতি মিনতি করলেও প্রমুখের মন গলে না। আজ কতদিন ধরে এখানে বন্দী হয়ে প্রতিনিয়ত আহাদ নামের শক্ত মানবের অত্যাচার চিহ্ন চার সহ্য করছে। তাকে আহাদ প্রতিদিন শুধু সকালে একটি শুকনো রুটি দেয়, আর রাতে একটা ডিম সিদ্ধ। প্রথম সাফওয়ান খেতে চাইত না, কিন্তু খিদের জ্বালায় হিংস্র পশুর ন্যায় খুবলে সেকেন্ডের ব্যবধানে এখন খেয়ে ফেলে। ঢকঢক করে এক বোতল পানি নিমিষেই গিলে খায়। প্রমুখ ছুরি হাতে এগিয়ে গেল শাহীন খন্দকারের নিকট। সামনাসামনি চেয়ার পেতে বসে তার চোখ মুখের বাঁধন খুলে দেয়। এরপর পৈশাচিক আনন্দে চেয়ারের সাথে বাঁধা শাহীনের হাতের উপর ছুরি গেঁথে দিল। এই আঘাতে তালের কোনো অনুভূতিই হল না, শুধু হাসতে লাগল। দাঁত বের করে বলল, জ্যোৎস্না আমার কোলে বসো, তোমারে একটু ভালোবাসি। উদ্ধৃতি চিহ্ন কবির, আহাদ দাঁতে দাঁত চাপে। প্রমুখ তৎক্ষণাৎ তার দুগালে টপাস টপাস অনবরত থাপ ওপর রতে থাকল। নেশায় বুধ হওয়া শাহীন শুধু মাথা এলিয়ে রাখে, আর অস্পষ্ট স্বরে কি যেন আওড়ায়। প্রমুখ হঠাৎই হিংস্র রূপ ধারণ করে শাহীনের বামহাত তুলে আনল নিজের হস্তে। মুহূর্তেই ছুরি দিয়ে হাতের ৫ আঙুলের নখ একটা একটা করে উপচে ফেলল। কিন্নরি তারা চিহ্ন সমতারা চিহ্ন সেই মুহূর্ত। এবার ব্যথায় গগন কাঁপুনি চিৎকার করে উঠল শাহীন। প্রমুখ বাঁকা হেসে ঝুঁকে ফিসফিস করে বলল, রঙ্গ মনে ধরেছে, মাত্র তো শুরু। উদ্ধৃতি চিহ্ন শাহীন খন্দকারের হাতের আঙুল থেকে অঝোর ধারায় রত ঝরে পড়ছে। তাকে দ্রুত তেঁতুল পানি খাওয়ানো হল। তৎক্ষণাৎ হরবড়িয়ে বমি করে দেয়। আগের তুলনায় একটু স্বাদ ছাড়ল তার। নিভু নিভু চোখে প্রমুখের মুখ অস্পষ্ট দেখলেও কিছু বলতে পারল না। তার আগেই প্রমুখ তারা চিহ্ন পাতি হাতে নিয়ে অগ্নিচোখে কাছে গেল। বাঘের ন্যায় গর্জে উঠে শাহীনের কাঁধ বরাবর কূপ দিতেই ছিটকে দেহ থেকে বামহাত আলাদা হয়ে যায়। টগবগে রতগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ল কুটির জুড়ে। প্রমুখ সহ বাকি তিনজনের মুখেও রত লেগে যায়। শাহীন খন্দকার এক বুক ফেটে চিৎকার করেই জ্ঞান হারায়। মাথা এলিয়ে পড়ে রইল নিচে। প্রমুখ হাতের রতারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন পাতি ঘুরাতে ঘুরাতে বলল, সাফওয়ানের জ্ঞান ফিরা। বেচারা শেষবারের মতো তার প্রিয় বাবাকে দেখে নিক, কারণ এই পৃথিবীতে বেশি সময় শাহীন কুত্তার বাচ্চার নিঃশ্বাস বাকি নেই। ফুরিয়ে আসার নিকটে রায়হান আর আহাদ ধরাধরি করে সাফওয়ানকে বসালো চেয়ারে। অতঃপর শক্ত দড়ি দিয়ে বেঁধে কবির ফ্রিজের পানি নিয়ে আসে। সাফওয়ানের মুখ সেই বরফে চুবিয়ে রাখল কয়েক সেকেন্ড। মিনিট দুয়েক যেতেই ছেলেটা দম আটকে ছিটকে ঘাড় তুলে মাথা উপরে উঠায়। বন্ধ চোখেই ঘন ঘন নিঃশ্বাস নিল। আহাদ হেসে সাফওয়ানের চুলগুলো শক্ত হাতে খামচে ধরে বলল, তোর বাপের সানডে মানডে ক্লোজ হইতাছে, আর তুই জ্ঞান হারাইয়া অন্য জগতে আসুস? তা তো হইব না। এইটা আমি আহাদ বাইচা থাকতে হইতে দিমু না। চোখের সামনে নিজের বাপের কুকীর্তি আর রণ দেইখা উপভোগ কর। উদ্ধৃতি চিহ্ন সাফওয়ান তৎক্ষণাৎ আঘাত পাওয়া চোখ দুটি খুলল। নিভু নিভু নয়নের সামনে তাকাতেই চমকাল, হতবাক হয়ে উত্তেজিত কণ্ঠে বলল, বাবা। প্রমুখ রায়হানকে ইশারায় সবকিছু ভিডিও করতে বলল। এরপর সাফওয়ানের উত্তেজিত হওয়ার মুহূর্তেই শাহীন খন্দকারের মাথা বরাবর একের পর এক মনের সুখে দিতে থাকে। প্রথম দেওয়ার সময় শাহীন খন্দকার ঘুমিয়ে চোখ মুখ উল্টে ফেলল। অবিশ্বাস্য চোখ বড় বড় হওয়ার মাঝেই মাথার মগজ বেরিয়ে যায়। তৎক্ষণাৎ সেখানেই নিঃশ্বাস আটকে গেল আজীবনের জন্য। সাফওয়ান বন্দি কবুতরের ন্যায় আহত দেহেই ছুটাছুটি করতে থাকে। হাত পায়ে শক্ত দড়ি মোচড়াতে উঠার চেষ্টা করে, চিৎকার করে, তোত্তার বাচ্চা, আমার বাবাকে মেরে ফেললি। আমার বাবা, ও বাবা, তুমি কেন এখানে এসেছ? বাবা গো।
এই কুতোত্তার বাচ্চা শেষমেশ তোমাকেও আমার কাছ থেকে কেড়ে নিল। এতিম হয়ে গেলাম বাবা। মা যখন এসব শুনবে রেই যাবে। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখ রহস্যময়ী হাসি হেসে বলল, আমার বাবা মাকে রার সময় মনে হয়নি আমি এতিম হব। এখন কেমন লাগে? ঠিক একই কষ্ট আমারও হয়েছে। উদ্ধৃতি চিহ্ন। কুতোত্তার বাচ্চা, আমার বাবার কি সর্বনাশ করলি? উদ্ধৃতি চিহ্ন। সাফওয়ানের চোখ ফেটে রতারা চিহ্নতের মতো গরম অশ্রু গড়িয়ে পড়ে লাগল। প্রিয় বাবা হারানোর বেদনায় পাগলের মতো ছুটার জন্য ছটফট করছে। প্রমুখ শাহীন খন্দকারের ঠান্ডা নিস্তেজ দেহে শেষবারের মতো পেটে দিয়ে নাড়িভুড়ি বের করে ফেলল। কি বিভৎস সেই দৃশ্য! একজন সাহসী, শক্ত মানুষের কেউ এ দৃশ্য দেখলেও আঁতকে উঠবে। সাফওয়ান উচ্চস্বরে বাবা বাবা করে গলা ভেঙে ফেলল। রাগে কষ্টে কান্না করতে করতে বলল, বাবা গো, আমাদের সুখের সংসার শেষ হয়ে গেল। ও বাবা, কি হয়ে গেল এসব? প্রমুখ তেরে এসে তার শক্ত হাত দিয়ে ঠাস করে তারা চিহ্ন পোপর বসায় সাফওয়ানের গালে। ছেলেটার চোখ মুখ বিধ্বস্ত, ঠোঁট দিয়ে রত পড়ে শুকিয়েও গেছে। প্রমুখ চোয়াল চেপে করে হিসহিসিয়ে বলল, চুপ, একদম চুপ। একটা কথা বললে বাপের মতোই অবস্থা করব। উদ্ধৃতি চিহ্ন। কথা শেষেই রায়হানের করা ভিডিও একজনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। ছোট্ট করে মেসেজ করে, নেক্সট আপনার সিরিয়াল লীনা খন্দকার। ওপস সরি, আমার আব্বুর পাত্তা না পাওয়া এক ব্যর্থ নারী, অহংকারী নারী। শাহীন খন্দকারের খণ্ড বিখণ্ড দেহ থেকে রতের ঢল নেমে গেল তৎক্ষণাৎ। সম্পূর্ণ মাটির মেঝেটা লাল রং ধারণ করল। সারা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে দেহের অংশ। বাবার এত কুৎসিত মৃত্যু তাকে যে নিজ চোখে দেখতে হবে কশ্চিনকালেও ভাবেনি। কষ্টে দুমড়ে মুচড়ে গেল ভেতরটা। ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত বাবার সাথে কাটানো সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে উঠল। সব সময় তাকে রক্ষা করেছে, ঢাল হয়ে দাঁড়িয়ে। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে কি ভয়ঙ্কর তারা চিহ্ন তত্ত্বই না হল। সাফওয়ান তৎক্ষণাৎ ভাবল, তাকেও কি এত কষ্ট দিয়ে রবে? যদি রে এখনও কেন রোছে না? আকাশ পাতাল ভাবা শেষে মুখটা থমথমে করল। আহাদ বারের সেই শাহীনের কর্মকাণ্ডের ভিডিও সাফওয়ানের সামনে প্লে করে বলল, দেখ নটির ছেলে, তোর পবিত্র বাপের কীর্তিকলাপ। শুয়োয় তারা চিহ্নের বাচ্চা একটা মেয়ের বয়সী নারীর সাথে ঘষাঘষি চিপাচিপি শুরু কইরা দিছিল। শেষে আবার রঙ্গ করব বেডে যাইয়া। তোর মা এসব জানে না? উদ্ধৃতি চিহ্ন। আহাদ চোখ মুখ কুচকে ফের বিরক্ত হয়ে বলে, এই তারা চিহ্ন তোত্তার বাচ্চার জন্য কান্দোস? উল্টো খুশি হ। এই তারা চিহ্ন তারা চিহ্ন অঙ্গা তারা চিহ্নের বাইচা থাকার অধিকার নাই। যে কিনা ঘরে বউ রাইখা এসব করে। ছেলে বিয়ে দেওয়ার বয়সে নিজে মেয়েবাজি করে। সাফওয়ান ফুটবল চোখে 25 সেকেন্ডের ভিডিও দেখল। তৎক্ষণাৎ হু হু করে ভেতরটা ভেঙে যায়। বিশ্বাস হচ্ছে না এটা তার বাবা। মনকে বুঝাতেই পারল না, ঘৃণায় গা গুলিয়ে আসল তার। তবে এখন সে বুঝল প্রমুখ কিভাবে পেয়েছে ওনাকে। সেই সামনে তাকিয়ে শেষবারের মতো জন্মদাতা পিতার এমন বিভৎস দৃশ্য দেখতে না পেরে এক গগন কাঁপুনি চিৎকার করে জ্ঞান হারায়। রায়হান আহাদ আর কবির ততক্ষণে শাহীন খন্দকারের কাটাকাটি করে বস্তায় ভরছে। লীনা খন্দকারের চোখে ঘুম নেই। রাত বাজে ৩টা। সেই যে বারে থাকা কালীন শাহীন খন্দকার কল কেটে দিল। আর ভুলেও কল করেনি। বিছানায় এপাশ ওপাশ করে অনবরত কল দিতে থাকে। অন্য পাশ ঘুরে শুয়ে পড়া রাকিব সকল কিছুই অবলোকন করছে নিশ্চুপে বন্ধ রুমে। ঘুমের ভান করে থাকলেও চোখে এক ফোঁটা ঘুম নেই। দুশ্চিন্তায় মাথা টনটন করছে। লীনার প্রতারণার প্রতিটি ঘটনা তার মস্তিষ্কে উকি দিচ্ছে। লীনার শাহীন খন্দকারকে কল করার মাঝেই হোয়াটসঅ্যাপে অপরিচিত এক কন্ট্যাক্ট থেকে টুং করে মেসেজ আসে। পরপর 4টা মেসেজ দেখে কপাল কুঁচকে গেল তার। মুহূর্তেই আঙুলের সাহায্যে ভেতরের সেই আইডির ভেতর ঢুকতেই দুটি ভিডিও শো করল। তৎক্ষণাৎ উত্তেজনায় কেঁপে উঠল সে। ভিডিও প্লে করতেই ভেসে এলো শাহীনের আর্তচিৎকার। চা পাতির একের পর এক কূপে তার ছোট্ট মাথা খণ্ড বিখণ্ড হয়ে চারপাশে ছিটকে পড়ছে। একটু আগেই তরতাজা দেহ এমন বিভৎস রূপ ধারণ করতে পারল? কিভাবে সম্ভব? দিন দিন তাদের পরিকল্পনা সব শেষ হয়ে যাচ্ছে। ফেঁসে যাচ্ছে সবাই। একমাত্র বড় ভাইকেও কিনা প্রমুখ ঘণ্টার ব্যবধানে করে ফেলল। কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। অজানা চিন্তায় ভয়ে থরথর করে কেঁপে উঠল সে।
একটু ভিডিও দেখেই সে চিৎকার করে উঠল। হাতের ফোন খানা সাথে সাথে কাপা হাতে পড়ে গেছে বিছানায়। তার দেহ খানা মনে হচ্ছে, তীব্র ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। রাকিব চৌধুরী এবার শুয়ে থাকতে পারল না। উঠে বাতি জ্বালিয়ে জিজ্ঞেস করল, লীনা, কি হয়েছে? লীনা চোখ দুহাতে বন্ধ করে কেঁদে উঠে। ফুপিয়ে ফুপিয়ে বলল, ওরা আমাকে মেরে ফেলবে রাকিব, তুমি আমাকে বাঁচাও। রাকিব চৌধুরী পূর্ণ দৃষ্টি মেলে লীনাকে পর্যবেক্ষণ করল। ততক্ষণে লীনা তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। হাত পা গুটিয়ে তার বুকে লেপ্টে থাকার চেষ্টা করছে, যাতে কেউ তাকে ধরতে না পারে। রাকিব চৌধুরী বিরক্ত হয়ে বলে, কে মা রবে তোমায়? আর কেনই বা মা রবে? লীনা ভয়ার্ত কণ্ঠে বলল, ওরা, যারা আমার ভাইকে মা রল। আমাকে তোমার বুকের মধ্যে লুকিয়ে ফেলো রাকিব। ভীষণ ভীষণ ভয় হচ্ছে আমার। উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরী সন্দিহান চোখে তাকিয়ে রইল বউয়ের দিকে। লীনার ফোনে তৎক্ষণাৎ কল আসে, সেই অপরিচিত নম্বর থেকেই। মুহূর্তেই লীনা বড় বড় চোখ করে ফোনের দিকে তাকাল। রাকিবের বুকে গুটিসুটি মেরে কান্নামিশ্রিত কণ্ঠে বলল, ও আবার কল করেছে, এখন আমাকে খুঁজছে। তুমি আমাকে ভালোবাসো না? বাসি। কল রিসিভ করো। না না, আমাকে আর বাঁচিয়ে রাখবে না। উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরী ভিডিও কল ধরতেই প্রমুখ লীনার উদ্দেশ্যে বলল, বাপকেও ছাড়ে না মিস লীনা। তোর ভাইয়ের কি করছি জানিস? নদীর মাছেদের খাবার হিসেবে উপহার দিচ্ছি। উদ্ধৃতি চিহ্ন। প্রমুখের কণ্ঠ শুনে নিজের দিকে ক্যামেরা অন করল রাকিব। লীনা ফুপিয়ে কেঁদেই যাচ্ছে। রাকিব চৌধুরী কিছু বলার আগেই লক্ষ্য করল, এক বস্তার ভেতর ছোট ছোট মাংসের টুকরো সব ভাসিয়ে দিচ্ছে কবির। সাথে চিৎকার করে বলছে, রঙ্গ করবানা জ্যোৎস্না, আহো এই জ্যোৎস্নার রাইতে তোমার সঙ্গে রঙ্গ সঙ্গ করি। এবার মাছের পেটে গিয়ে রঙ্গ কর। তৎক্ষণাৎ আহাদ, রায়হান হেসে দিল। রাকিব চৌধুরী কল কেটে একটু আগে পাঠানো 2টা ভিডিও প্লে করে মনোযোগে দেখল। মুহূর্তেই মনে মনে হাসল সে। চোখ নামিয়ে বুকে কাঁপতে থাকা রমণীর দিকে তাকিয়ে বলল, এতই যদি মৃতারা চিহ্ন তত্তুর ভয় হয়, তাহলে আমার বোনকে কেন ন করেছিল? রিভেঞ্জ বলেও একটা শব্দ আছে, ভুলে গিয়েছ? লীনার বুক ধক করে উঠে। শক্ত করে জড়িয়ে ধরা হাত হুট করেই ঢিলে হয়ে যায়। হালকা ঢোক গিলে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থমথমে গলায় বলল, কি বললে? কাকে ন করেছি? রাকিব চৌধুরী উত্তর দিল না। সে হোয়াটসঅ্যাপ থেকে প্রমুখের ফেক অ্যাকাউন্ট ডিলিট করে দিল, যাতে প্রমাণ হিসেবে কিছুই না থাকে। লীনা যেন পরে পুলিশের কাছে ইস না করতে পারে। লীনা চাপা স্বরে বলল, তোমার ভাগ্নে আমার বড় ভাইকে ন করল রাকিব, তবুও তুমি চুপ করে আছো? কিছুই বলছো না কেন? ও পা গল হয়ে গেছে, জলদি ট্রিটমেন্ট করাও। আমার ধারণা, ছোটবেলা কষ্ট সহ্য করতে না পেরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে। ওকে আমি পুলিশে দিব। কথা শেষেই তারা চিহ্নের মতো ধীর পায় তার থেকে দূরে সরে গেল। বউয়ের কাণ্ড দেখে রহস্যময়ী হাসি হেসে রাকিব চৌধুরী বলে, কে কাকে পুলিশে দেয় আমিও দেখে নিব। উদ্ধৃতি চিহ্ন। সিরাতকে সাথে নিয়ে আজ প্রমুখ সকালে বের হল। রাস্তায় ঘুরে বেরিয়ে লাঞ্চ করল রেস্টুরেন্টে। বিকেলের দিকে বাসায় এসে সিরাত ক্লান্ত দেহটা নিয়ে ধূপ করে বিছানায় শুয়ে পড়ল। মিন মিন সুরে বলল, এক গ্লাস ঠান্ডা শরবত হবে? প্রমুখ গায়ের টি-শার্ট খুলে চলে যায় রান্নাঘরে। দুজনের জন্য ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানিয়ে সিরাতকে দিয়ে বলল, এতটুকুতেই হাঁপিয়ে গেলে হবে? সিরাত ঘন ঘন শ্বাস ফেলে উত্তর দিল, সারাদিন জার্নি, কম কথা। প্রমুখ বাঁকা হেসে লাচ্ছি খেয়ে নেয়। তারও সিরাতের গ্লাসটা টেবিলে রেখে মেয়েটির উপর শুয়ে পড়ল। মেয়েটির ঘাড়ে নাকমুখ ঘষে বলল, ক্লান্ত বউ কি আমায় একটু আদর করবে? ফ্রেশ ঘুম হয় না কতদিন, বউটি কি আদর করে ঘুম পাড়িয়ে দিবে? সিরাত চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়। হাত বাড়িয়ে প্রমুখের চুলগুলো মুঠোয় নিয়ে বলল, দিলে কি পাবো? প্রমুখ গলায় ঘাড়ে ভেজা চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে বলল, আদর আর আদর। আদরের উপর কোনো দামি গিফট নেই, চাইলে আস্ত আমি তাতেও নিতে পারো। দূরে সরুন বলছি। সিরাত চুল খামচে কটমট করে বলল। প্রমুখ শক্ত করে তাকে নিজের সাথে চেপে ধরে ফিসফিস করে, দূরে যাওয়ার জন্য কাছে আসিনি, গায়ে গা ঘেঁষে থাকার জন্য আপনার নিকট এসেছি। এবার আদর করুন মহারানী। এ হৃদয় খরা নেমেছে। সিরাতের লজ্জায় নাকের পাটা ফুলে গেল। চোখ বন্ধ করে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিল।
তৎক্ষণাৎ অনুভব করল তার গলায় কেউ শক্ত দন্ত দাবিয়ে দিয়েছে। সে লাজুক হেসে ঠোঁট কামড়ে ধরল। শাহিন খন্দকারের মৃতারা চিহ্ন তত্ত্বর খবর জানানো হল রাহেলাকে। রাকিব চৌধুরী খুবই কোমল কণ্ঠে বুঝিয়ে বলল। সে ভেবেছিল রাহেলা কান্নায় ভেঙে পড়বে, কিন্তু সে রকম কোনো লক্ষণ দেখা যায়নি। শুধু শক্ত হয়ে ভাবছিল শাহিন খন্দকারের কীর্তিকলাপের কথা। বিয়ের পর থেকেই লোকটার দোষ ছিল নারী আর মদের। প্রতিনিয়ত মেয়ে নিয়ে রাত কাটাত। যখনই রাহেলা প্রতিবাদ করত তৎক্ষণাৎ ইচ্ছে মতো মেরে ফেলত তাকে। সেই ভয়েই ধীরে ধীরে তিনি চুপ হয়ে যায়। স্বামীর চরিত্রের কুকর্ম দেখেও একটা টুশব্দও করত না, শুধু নিশ্চুপে বালিশে মাথা গুজে কাঁদত। কিন্তু সেই কান্নাও একসময় পাথরে পরিণত হয়। সে তার কপালের দুঃখ মেনে সংসার করতে থাকে। শত খারাপ কাজেও সে আর কান্না করে না, না খেয়ে থাকে না। শুধু মনটা পাথর করে, চুপ হয়ে রয়। রাহেলার নীরবতায় রাকিব চৌধুরী ভয় পেয়ে গেল। সে অনেক চেষ্টা করল কথা বলানোর জন্য, তবুও এক চুলও নড়ল না। রাহেলার এমন চুপ হয়ে যাওয়া এক প্রকার আতঙ্ক। কারণ অনেক সময় প্রিয়জনের শোক সহ্য করতে না পেরে অনেকে পাথর হয়ে যায়। কান্নাকাটি না করার ফলে বুকে কষ্ট চেপে রেখে স্ট্রোক করে। তাই রাহেলাকে সে সময় দিল। একসময় রাহেলার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ল। আচমকা আহাজারি করে কান্নামিশ্রিত কণ্ঠে বলল, শয়তানের ধ্বংস একদিন হওয়ারই ছিল। এই দিনের জন্য আমি প্রতিদিন প্রস্তুত থাকতাম। তাই আজ আমার কষ্ট হচ্ছে না। যেদিন প্রমুখের বাবা মাকে মারল আমি খুব কেঁদেছিলাম। শুধু চিন্তা করেছিলাম ওই বাচ্চাটার কি হবে, জানো আর গুলা কিভাবে পারব সোনার টুকরো ছেলেটাকে অনাথ করতে। প্রমুখের জায়গায় আমি সাফওয়ান সোনাকে কল্পনা করেছি যতবার, ঠিক ততবারই আমার মাতৃত্ব কেঁপে উঠেছি। ডুকরে কেঁদেছি অজান্তেই। উদ্ধৃতি চিহ্ন। রাকিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। কিছু কথা বলে বুঝালো তাকে। রাহেলা চোখের পানি মুছে সাফওয়ানের কথা জিজ্ঞেস করে, আমার 7 রাজার ধন কি বেঁচে নেই? আছে, চিন্তা করবেন না, আমি যথেষ্ট চেষ্টা করব। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা তৎক্ষণাৎ উচ্চস্বরে কেঁদে উঠে। রাকিব চৌধুরী হতাশার শ্বাস ফেলে চলে গেল নিশ্চুপে। _ প্রমুখ জরুরি কাজে কুমিল্লা গেছে। সিরাত সারাদিন বাসায় শুয়ে বসেই কাটায়। কেমন যেন দিন দিন পরিশ্রমী মেয়েটা অলস হয়ে যাচ্ছে। সিরাত পড়া শেষে প্রমুখকে কল দিয়ে বলল, কবে আসবেন? প্রমুখ তাড়াহুড়ো করে উত্তর দিল, কেন বেবি, মিস করছো বুঝি? উদ্ধৃতি চিহ্ন। লজ্জায় মুচকি হাসল সিরাত। ঠোঁট উল্টে বলল, এক বিন্দুও না, শান্তিতে আছি। উদ্ধৃতি চিহ্ন। শান্তি কেড়ে নেওয়ার জন্য কালকেই আসছি যান। উদ্ধৃতি চিহ্ন। _ ইদানিং লীনা খন্দকারের কি হয়েছে কে জানে? সারাক্ষণ ভয়ে ভয়ে থাকে। রুমের দরজা বন্ধ করে পড়ে থাকে রাত দিন। রাকিব চৌধুরী ডাকলে ভয়ার্ত মুখে তাকায়। খাওয়া দাওয়া একবারে করে না বলেই চলে। এভাবে হঠাৎ করে ভাইয়ের অস্বাভাবিক মৃতারা চিহ্ন তত্ত্ব তাকে ভীষণভাবে পীড়া দিচ্ছে। মনে হচ্ছে বাসার বাইরে গেলে তাকেও মেরে ফেলবে প্রমুখ। আজ 5 দিন টানা না খাওয়া। রুমের দরজা লক করে বিছানায় হাঁটু ভাঁজ করে বসে থাকে। অনবরত আবোল তাবোল প্রলেপ গায়ে। মনে হয় তাকে কেউ ধাওয়া করেছে। সে ঘন ঘন রুমের চারপাশ সচেতন দৃষ্টিতে তাকিয়ে কিছুক্ষণ পর পর বলে, আমাকে মারিস না প্রমুখ। আমি কিছু করিনি, সব তোর বাবার দোষ। আমাকে মারিস না। রাতেও ভয়ে ঘুমাতে পারে না। সারাক্ষণ লাইট জ্বালিয়ে রাখে। কেমন যেন আতঙ্কে ঘুম আসে না তার। কয়েকদিনেই উজ্জ্বল মুখটা রুক্ষ হয়ে গেছে। খিদের কারণে দেহটাও মিয়ে যাচ্ছে। লাবণ্য মায়ের এই অস্বাভাবিক আচরণ শুনেছে। সেই থেকে বারবার দরজায় করাঘাত করে ডাকে সে। প্রতিবারের মতোই লীনা চিৎকার করে বলে, না না প্রমুখ, তুই আসিস না, আমাকে মারিস না। উদ্ধৃতি চিহ্ন। লাবণ্য মায়ের কথায় কান্না করে দেয়। ফুপিয়ে উঠে বলে, একটু দরজা খুলো মা। উদ্ধৃতি চিহ্ন। তারপর আর উত্তর আসে না। প্রতিদিন এইভাবেই জীবন চলছে তার। অতিরিক্ত চিন্তা আর ভয় তার মধ্যে খাওয়ার অনিয়মে কিছুটা অসুস্থ বোধ করে সে। মাথা কেমন ব্যথা করে, হাত পা কাঁপে। কণ্ঠ দিয়ে কথাও বের হয় না। চোখ দুটিও এতদিন তাকিয়ে থেকে হাঁপিয়ে গেছে। এবার একটু বিশ্রাম চায়। ঠিক তেমনি চোখটাও দুর্বলতার কারণে খুলতে পারে না। রাকিব চৌধুরী এতদিন ভাবত এসব হয়তো তার নতুন নাটক। যেভাবে এত বছর নিখুঁত অভিনয় করেছে,
ঠিক সেরকম এখনও করছে, যাতে পাগল হওয়ার অভিনয় করে বেঁচে যেতে পারে। তাই তিনি একই কয়েকদিন এসব কাণ্ডে পাত্তা দেয়নি। কিন্তু আজ অফিসে বসে সে ভাবল, লীনা নাওয়া খাওয়া বন্ধ করার মতো মেয়ে না। তাহলে কি সত্যি সে কোনোভাবে ডিপ্রেশনে আছে? ভয়ে আতঙ্কে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে তৎক্ষণাৎ চমকে গেল, ধরফর করে টেবিল হাতড়ে ফোন হাতে নিল। লাবণ্যকে কল করে বলল, তোমার আম্মু দরজা খুলেছে? উদ্ধৃতি চিহ্ন। লাবণ্য কান্না করতে করতে বলল, আম্মু এমন করছে কেন? দরজা খুলছে না। আমি খাবার নিয়ে অনেক ডেকেছি। রাকিব চৌধুরী চোখ বন্ধ করে চিন্তিত হয়ে বলল, আমি আসছি। ফোন রেখেই তিনি ভাবতে থাকে এত বছরের সুখের সংসারের কথা। কি মিষ্টি ছিল প্রতিটি দিন, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত। অথচ আজ তাদের সুখের সংসারে ভিড়েছে অশান্তি। মেয়ের ডিপ্রেশন, কষ্টের পর এখন তার ভালোবাসার স্ত্রীর সেই একই অবস্থা। এসব কি কখনো ভেবেছে সে? এ কোন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়াল সে? রাকিব চৌধুরী উঠে রাইমার নম্বরে কল করে বলল, বড় আম্মু, জলদি বাংলাদেশে চলে আসো। তোমার মায়ের শরীর ভালো নয়। লাবণ্যটাও কিছুদিন ধরে চুপ হয়ে গেছে, হাসতে ভুলে গেছে। হয়তো কথাও ভুলে যাবে খুব তাড়াতাড়ি। তোমার মাও আজকাল নিজেকে একা রুমে বন্দি করে রাখে। ডাকলেও সাড়া দেয় না, খাওয়া দাওয়াও করে না। জানি না কি হলো হঠাৎ। একটা শক্ত, চতুর মহিলাও রাতারাতি এমন ভীতু হয়ে যেতে পারে? ভয়ে সারাক্ষণ নিজেকে বন্দি রাখতে পারে? তুমি দ্রুত চলে আসো। _ প্রমুখের আজ রাতে আসার কথা থাকলেও সে আসতে পারেনি। সিরাতকে জানায় কালকে আসবে। একরাশ মন খারাপ নিয়ে মেয়েটি ডিনার করতে গেল। আজকাল মাছ দেখলেই গা গুলিয়ে আসে। মাছপ্রিয় মেয়েটি গন্ধই সহ্য করতে পারে না। ভেবেছিল মাছ খেতে খেতে রুচি চলে গেছে, তাই শুটকি ভর্তা খাওয়ার শখ করল। তার কথা মতোই দুপুরে ঝাল লবণ চড়া করে মজাদার ভর্তা করে দেয় জুলেখা। কিন্তু খাওয়ার জন্য নিচে যেতেই এক ভোটকা গন্ধে সে প্রায় বমি করবে ভাব। তৎক্ষণাৎ রুমে ফিরে আসে। বেসিনে চোখ মুখ ধুয়ে পড়ে রইল বিছানায়। দুপুরে আর খাওয়াই হয়নি। রাতে খুব করলা ভাজি খেতে ইচ্ছে করছিল, সেই ভেবেই নিজেই করেছে। সারা জীবন করলা দেখে নাক ছিটকানো সিরাতও আজ অমৃতর মতো খেয়ে নিল। আজকের মতো মজা কখনোই লাগেনি তার। সে রুমে শুয়ে মেয়েটি ভাবছিল, এসব কি হচ্ছে? হঠাৎ কি হলো তার? মাথা কেমন ঝিমঝিম করে, শরীরটাও ফুরবল। অবশ্য ফুরবল হওয়ারই কথা। খাওয়া দাওয়া একদম ইচ্ছে করে না, শুধু জীবনটা বাঁচানোর জন্য দুমুঠো খায়। বিছানায় শুয়ে সায়রাকে বিষয়টা জানাল। কিছুক্ষণ পরেই সায়রা উচ্চস্বরে হেসে কি যেন বলল। তৎক্ষণাৎ সিরাত চমকে উঠে। উত্তেজনায় তার সম্পূর্ণ দেহ কেঁপে উঠল। অজান্তেই বামহাত পেটে চলে যায়। সেই শুয়া থেকে উঠে বসে চোখ মুখ একরাশ বিস্ময় নিয়ে বলল, এই কথা আমার মাথায় আসেনি। জানিস, আমার কেমন কেমন যেন লাগছে। আমি দেহ কাঁপছে দোস্ত। উদ্ধৃতি চিহ্ন। সায়রা খিলখিল করে হেসে জবাব দেয়, মিষ্টি চাই বন্ধু। বর্ষার ট্রিট পাওয়া রইলাম। আগেই এত কিছু ভেবে নিলি? শিউর হয়ে নেই। হ্যাঁ, 100% শিউর। আমার কল্পনা কখনো মিথ্যা হয় না। উদ্ধৃতি চিহ্ন। সিরাত কথা বলে কল কেটে দেয়। সারা রাত কেটে যায় এক অদ্ভুত নতুন অনুভূতির কথা মনে করতে করতে। রাতে এক ফোঁটাও ঘুম হল না। মাথায় ভনভন করল, কখন সকাল হবে আর কখন সে জানবে। _ রাতে লীনা দরজা না খুলায় রাকিব চৌধুরী ভেঙে ফেলে শক্ত দরজাটা। এরপর লীনা অতিরিক্ত ভয়ে চিৎকার করে ওঠে। তার মস্তিষ্ক বুঝায় এটা রাকিব চৌধুরী নয়, বরং প্রমুখ চৌধুরী। দরজা ভেঙে তাকে রতে এসেছে। সে ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। এত বছর মারাত্মক স্মার্ট মেয়েটির এমন আচরণ কোনোমতেই প্রাপ্য নয়। রাকিব চৌধুরী বউয়ের ভীতু চেহারা দেখে থমকে গেল। লাবণ্য দৌড়ে মাকে জড়িয়ে ধরল। কিন্তু লীনা গলের মতো উল্টা পাল্টা আচরণ করতে থাকে। লাবণ্যর চুল ধরে সর্বোচ্চ শক্তি দিয়ে টান দিল। তৎক্ষণাৎ মেয়েটি ভরকে যায়। রাকিব চৌধুরী দ্রুত ছাড়িয়ে লীনাকে বুঝাতে লাগল। কিন্তু এতেই যেন হিতে বিপরীত হয়। শেষে উপায় না পেরে তারা দুজন বেরিয়ে যায়। সকালে লীনা নিজেই বের হলো রুম থেকে। লাবণ্যর রুমে গিয়ে হঠাৎই বসল মেয়ের মাথার কাছে। হাত বাড়িয়ে আদর করল, চুমু খেল, হু হু করে কেঁদে উঠে। সেই কান্নায় লাবণ্যর ঘুম ভেঙে যায়। মাকে এত কাছে দেখে প্রথমে ভয় পেলেও শেষে সেও জড়িয়ে ধরে কাঁদে। প্রায় অনেকক্ষণ পর
লীনা চুপ হয়ে গেল। হাত পা ধীরে ধীরে তার অসাড় হয়ে যাচ্ছে। একসময় সমস্ত দেহ অবশ হয়ে সে লুটিয়ে পড়ল ফ্লোরে। লাবণ্য তৎক্ষণাৎ হতভম্ব হয়ে যায়। ধরফর করে উঠে এক লাফে নিচে নামে। লীনার মুখ নাড়িয়ে ডাকল, আম্মু, ও আম্মু। কোনো সাড়া নেই তার। রোগাসোগা রুক্ষ মুখের লীনার দেহটা নিস্তেজ হয়ে মিশে আছে। লাবণ্য কয়েকবার ডেকেও যখন তার রেসপন্স পেল না, তৎক্ষণাৎ সে ভয় পেয়ে যায়। চিৎকার করে ডাকল তার বাবাকে, বাবা, আম্মু কথা বলছে না। ডাকছি, একটু নড়ছেও না। উদ্ধৃতি চিহ্ন। একটু থেমেই কান্নামিশ্রিত কণ্ঠে বলল, ও আম্মু, উঠো না, চোখ খুলো। লাবণ্যর ডাক আর কান্নার মাঝে রাকিব চৌধুরী সেখানে পৌঁছায়। দরজার পানে আসতেই তার হৃৎস্পন্দন থমকে যায়। পা দুটো সেখানেই থেমে দেখতে থাকে তার অর্ধাঙ্গিনীর এমন রূপ আর মেয়ের আহাজারি। সে অনেকবার চেষ্টা করেছিল লীনার সাথে একান্ত কথা বলতে। যতই অতীতে কিছু করুক, সে তার স্ত্রী, তার দুটো মেয়ের মা। এ বয়সে সে চায় না লীনার কিছু হোক। সে শুধু জানতে চেয়েছিল লীনা কেন এমন করেছিল, কি হয়েছিল তার সাথে, যার ফলে মেয়ে রেই ফেলল। কিন্তু লীনার নিজেকে ঘরবন্দি করাই বারবার ব্যর্থ হয়েছে রাকিব। বউয়ের সাথে দুটো ভালো কথা ওই কয়েকদিন হয়নি। আর ইহসানের ছবির প্রসঙ্গ তোলা তো অনেক দূরের কথা। লীনা নিজেই তাকে সুযোগ করে দেয়নি অতীত জানার। এত বছর সে একা একাই বুকে পুষে রেখে বেঁচেছে, তবুও স্বামীকে এক শব্দও শেয়ার করেনি। তবে কি সে কখনোই স্বামী হতে পারেনি? অথচ বিয়ের বাঁধনে আবদ্ধ হওয়ার পরপরই দুজনের উচিত একজন আরেকজনের জীবনের সকল ঘটনা শোনা। কিন্তু লীনা তো তাকে ইউজ করে বিয়ে করেছে, ভালোবেসে নয়। তাছাড়া লীনা তাকে কখনোই ভালো না বাসুক, এভাবেই বাকি জীবন তার সংসার করুক। সেও শত কষ্ট বুকে চেপে এই মহিলাকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দিবে। এছাড়া কিছুই করার নেই। মেয়ে দুটো মা হারা হোক সে কখনোই চায় না। তবে আজকের অসুস্থতা রাকিব চৌধুরীর মনে ভীষণ পীড়া দিল। কারণ তার ভালোবাসা তো মিথ্যে নয়, অভিনয় নয়। সে সর্বোচ্চভাবে ভালোবেসে গিয়েছে। সেই মানুষটির অসুস্থতা কখনোই সহ্য করার মতো নয়। রাকিব চৌধুরী এক সেকেন্ডও আর দেরি করেনি। দ্রুত কোলে তুলেই হসপিটালে নিয়ে যায়। ডক্টর ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করে কয়েকটি টেস্ট করল। পালস চেক করে তাদের জানাল বেঁচে আছে, তবে আশানুরূপ কিছু বলা যাচ্ছে না। উদ্ধৃতি চিহ্ন। তিনি রাকিবকে জিজ্ঞেস করল, লীনা খন্দকার কি কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিল? মানসিকভাবে ভেঙে পড়েছিল? খাওয়া দাওয়া করেনি কেন? এত টেনশন করত কেন? রাকিব চৌধুরী রক্তশূন্য ফ্যাকাশে মুখে উত্তর দিল, কিছু পার্সোনাল প্রবলেমের কারণে। তাছাড়া আপনি এসব জিজ্ঞেস না করে জলদি ট্রিটমেন্ট করুন, ওকে সুস্থ করে দিন। ডক্টর হতাশ সুরে বলল, আমরা ধারণা করছি অতিরিক্ত টেনশন আর মানসিক চাপে তিনি ব্রেইন স্ট্রোক করেছে। উদ্ধৃতি চিহ্ন __। সিরাত সকাল সকাল উঠেই দ্রুত টেস্ট করে নেয়। এরপর হাতের কাঙ্ক্ষিত জিনিসটা চোখের সামনে মেলে ধরতেই শিউরে ওঠে সে। এক অজানা অনুভূতিতে কেঁদে উঠে। জিনিসটা ড্রয়ারে রেখে সে বিছানায় বসল। কাপা হাতে ফোন নিয়ে দেখল সকাল ৮টা। তৎক্ষণাৎ প্রমুখের নম্বরে কল করতে যায়। কিন্তু মুহূর্তেই তার মন নাকচ করল। ফোন পাশে রেখে সিরাত কান্নামিশ্রিত চোখে আয়নার সামনে দাঁড়াল। তার ছোট তলপেটে আলতো করে স্পর্শ করে শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে হঠাৎই কি মনে হতে দৌড়ে গেল বিছানায়। প্রমুখকে কল করতেই ওপাশ থেকে বলল, গুড মর্নিং বেইবি, আমি রেডি হচ্ছি। সিরাত চোখের পানি মুছে গাল ভরে হাসল। আহ্লাদি কণ্ঠে বলল, কখন আসবেন? তুমি বললে এখনই। সিরাত গাল ফুলাল। প্রমুখ কবিরকে ডেকে তাড়াতাড়ি বেরুতে বলে। সিরাতের সাথে কথা বলতে বলতে সে গাড়ির কাছে আসে। ফোনের উপরেই চুমু খেয়ে বলল, মর্নিং কিস বেইবি। আসছি। সরাসরি চুমু খেতে। সিরাত লজ্জায় মাথা নুইয়ে বলল, কিছুই হবে না আজ থেকে। প্রমুখ চোখ কপালে তুলে অবাক হওয়ার ভান করে বলল, ও মা, কেন? ডিপলি চুমু টুমু খাব না। সিরাতের কণ্ঠ কাঁপছে। সে হঠাৎই নাক টেনে টেনে কেঁদে উঠল। প্রমুখ চমকে যায়। অস্থির হয়ে বলল, সিরাত, হোয়াট হ্যাপেন্ড বেইবি? কি হয়েছে? কাঁদছ কেন? আমি আসছি তো। এই গাড়িতে উঠেছি। একটু অপেক্ষা করো যান, আমি শীঘ্রই ফিরছি। সিরাত বলতে গিয়েও কিছু বলল না। চুপচাপ প্রমুখের কথা শুনে কল কেটে দিল। মনে মনে প্ল্যান করল কিছু একটা। শুধু গাল ভরে হেসে ছোট্ট করে মেসেজ করল প্রমুখের নম্বরে।
প্লিজ তাড়াতাড়ি ফিরুন, আপনার লাইফের সবচেয়ে বেস্ট গিফট অপেক্ষা করছে। উদ্ধৃতি চিহ্ন।